কাল পৌর নির্বাচন, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তায় মাঠে থাকছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পর্যাপ্ত সদস্য। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে বিমান বাহিনীর প্রতিটি সদস্যকে। যশোরে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করায় গুলশানে বেগম জিয়ার কার্যালয়ের সামনে বিভিন্ন সংগঠনের অবস্থান। এবং ব্যাংকে চাকরির আবেদনের ক্ষেত্রে ব্যাংক ড্রাফট, পে অর্ডার বা কোনো ফি না নেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের। আদেশ অমান্য করলেই ব্যবস্থা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি কামরুজ্জামান মামুন। শুরুতেই পৌর নির্বাচনের খবর। রাত পোহালেই পৌর নির্বাচন, অপেক্ষা ভোট গ্রহণের। দেশের বিভিন্ন স্থানে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সংশ্লিষ্ট পৌর এলাকার ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার ও বাক্সসহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম। পাশাপাশি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার দুপুর থেকেই কুড়িগ্রামের 3টি পৌরসভার 63টি কেন্দ্রে পাঠানো হয় ব্যালট পেপার ও বাক্সসহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম। এ সময় সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তারা বুঝে নেন তাদের বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম। পৌর এলাকায় বিজিবি, র্যাব, ব্যাটালিয়ন পুলিশ ও আনসার সদস্যের সমন্বয়ে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পৌরসভা নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছি। আমরা আশা করি একটি উৎসব, অবাধ, নিরপেক্ষ নির্বাচন আমরা উপহার দিতে পারবো। নির্বাচনকে সুস্থ, অবাধ, নিরপেক্ষ করার জন্য আমরা সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। সকাল থেকেই বগুড়ার 9টি পৌরসভার 173টি কেন্দ্রে পাঠানো হয় ব্যালট পেপার ও বাক্সসহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম। নির্বিঘ্নে ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কেন্দ্রের বাইরে থাকবে আমাদের মোবাইল টহল, থাকবে স্ট্রাইকিং রিজার্ভ এবং শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের চেকপোস্টও থাকবে। এর পাশাপাশি আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও থাকবে। এছাড়া যশোর, নরসিংদী, মানিকগঞ্জ, হবিগঞ্জ, নীলফামারী ও দিনাজপুরে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সংশ্লিষ্ট পৌরসভার সবকটি কেন্দ্রে পাঠানো হয় স্বচ্ছ ব্যালট বাক্স ও পেপার। প্রিজাইডিং কর্মকর্তারা বুঝে নেন তাদের বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। আগামীকাল দেশের বিভিন্ন জেলার পৌর এলাকা থেকে ভোটের খবর জানাতে আমাদের রিপোর্টাররা এরই মধ্যে ঢাকা ছেড়ে গেছেন। কেউ কেউ পৌঁছে গেছেন নিজ গন্তব্যে, কেউ বা আছেন পথে। তারা আমাদেরকে জানাবেন নির্বাচনী এলাকার ভোটের হাওয়া। এই মুহূর্তে টাঙ্গাইল পৌরসভায় আছেন ওমর ফারুক, বগুড়া পৌরসভায় আছেন সালাউদ্দিন সুমন এবং চট্টগ্রামের মিরেশসরাই পৌর এলাকায় আছেন কমল দে। প্রথমেই চলে যাচ্ছি ওমর ফারুকের কাছে। ওমর। রিচার্ড, টাঙ্গাইল জেলায় মোট 11টি পৌরসভা রয়েছে। এর মধ্যে এবারের ইলেকশন হচ্ছে আসলে 8টি পৌরসভা এবং সেই 8টি পৌরসভার একটি হচ্ছে টাঙ্গাইল পৌরসভা এবং এই পৌরসভাটি দেশের অন্যতম একটি প্রাচীন পৌরসভা, যার বয়স হচ্ছে 128 বছর। আজ সারাদিনই আমরা এই পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরেছি। বিশেষ করে সকালের দিকে আমরা যে নির্বাচনী যে উপকরণগুলো বিতরণ করা হচ্ছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেটি আমরা আপনাদেরকে দেখিয়েছি। এর পাশাপাশি আমরা বিভিন্ন ভোট কেন্দ্রে যে সেই উপকরণগুলো পৌঁছে গেছে সেগুলো আপনাদেরকে আমরা সরাসরি দেখিয়েছি। এই মুহূর্তে আমি একটি চায়ের দোকানে বসে আছি এবং এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই এই পৌরসভার ভোটার। আমি তাদের কাছে জানতে চাইব যে প্রথমত নিরাপত্তার বিষয়টি, যে নির্বাচন কমিশনের নির্দেশে প্রশাসন এরই মধ্যে এই নির্বাচনী এলাকাগুলোতে বিজিবি এবং র্যাবকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে রেখেছে, পুলিশ মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে একজন ভোটার হিসেবে আপনি যে নিরাপত্তার জন্য আয়োজন করা হয়েছে তাতে আপনি আশ্বস্ত কিনা যে আগামীকাল যে ভোট হবে সেই ভোটে আপনারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবেন এবং আপনাদের অধিকার প্রয়োগ করতে পারবেন? আসলে আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা চাই যে আগামীকালকে যে টাঙ্গাইলে পৌরসভায় যে ভোট অনুষ্ঠিত হবে সে ভোট কেন্দ্রগুলোতে যেন প্রত্যেকটা নাগরিক এবং ভোটার যাতে সুষ্ঠুভাবে ভোট কেন্দ্রে এসে তাদের ভোট প্রয়োগ করে যেন আবার বাসায় ফিরতে পারে। আর সাধারণত আমরা এখানে
প্রত্যেকেই চাই যে নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, সে ব্যাপারে যেন প্রশাসনের দিক থেকে জনগণকে সার্বিক সহযোগিতা এবং নিরাপত্তা দেওয়া হয়। এবং প্রশাসনের পক্ষ থেকে যেই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে কি আপনারা মানে জনগণমুখী তারা গ্রহণ করেছে, জনগণ ভোট কেন্দ্রে যেতে পারবে সেইটা আপনারা মনে করছেন কিনা তাদের আচার আচরণ তাদের পদক্ষেপে? বিশেষ করে আমাদের টাঙ্গাইলে জেলা প্রশাসক এবং পুলিশ প্রধান মহোদয় এদের যে আন্তরিক আছে তাতে আমার টাঙ্গাইলে আমাদের এই সমস্যা হওয়ার কথা না। তারা যথেষ্ট পরিমাণে খোঁজ খবর নিচ্ছে। এটা আমাদের বিশ্বাস যে দুজন সার্বিক যতটুকু পারে চেষ্টা করে শান্তিভাবেই ভোট গ্রহণ শেষ হবে। আপনাকে ধন্যবাদ রিচার্ড। আপনি শুনলেন যে দুজন ভোটারের সাথে কথা বললাম। এছাড়াও সারাদিনে আমরা আরো অনেক ভোটারের সাথে অনানুষ্ঠানিকভাবে কথা বলেছি। তারা সবাই মোটামুটি আশ্বস্ত যে আগামীকালের যে নির্বাচন সেই নির্বাচনটি শান্তিপূর্ণ হবে এবং কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে না, তারা এমনটাই আশা করছেন। আমাদের রিপোর্টার সালাউদ্দিন সুমন আছেন উত্তরের জনপদ বগুড়ার পৌরসভায়, তার কাছে সেখানকার পরিস্থিতি জানতে চলে যাচ্ছি। ধন্যবাদ ওমর ফারুক। আসলে আপনি যেমনটি বলছিলেন টাঙ্গাইলের পৌর এলাকার নির্বাচনের খবর ঠিক একই অবস্থা বিরাজ করছে আসলে এই বগুড়াতে। রাত পোহালেই তো নির্বাচন, ভোটাররা কিন্তু ইতোমধ্যেই মনে মনে ঠিক করে ফেলেছেন যে কাকে ভোট দেবেন। আমি বেশ কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে তারা যে যদিও কিছুদিন আগেও তারা দোদুল্যমনতায় ভুগছিলেন যে কাকে ভোট দেবেন, এ ব্যাপারে হয়তো কেউ কেউ দ্বিধাবিভক্ত ছিলেন নিজের ভিতরেই, কিন্তু সেটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। তারা কিন্তু মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে কাকে ভোট দেবেন। যেহেতু প্রচারণা নেই সেহেতু কিন্তু প্রার্থীদের আর ভোট চাইতেও দেখা যাচ্ছে না। তারা কিন্তু নিজ নিজ অবস্থানে থেকে এই যে ভোটের এই যে দিন পর্যন্ত তাদের যে কলা কৌশল সেইগুলোই কিন্তু তারা নির্বাচন কেন্দ্রিক যে কলা কৌশল সেগুলো কিন্তু তারা করছেন। আর আমি যতদূর জানতে পেরেছি যে এখানে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া, যেসব ভোট কেন্দ্র রয়েছে সেসব ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি নির্বাচনের যে রিটার্নিং কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে ইতোমধ্যেই নির্বাচনের সরঞ্জাম যেগুলো দরকার হয় সেগুলো কিন্তু ভোট কেন্দ্রে পৌঁছে গেছে। আর এই ভোট কেন্দ্র, এই বগুড়া পৌরসভা কিন্তু 1976 সালে স্থাপিত হয়েছিল। এখানে আওয়ামী লীগের প্রার্থী যিনি রয়েছেন নৌকা মার্কা নিয়ে রেজাউল করিম মন্টু এবং বিএনপির প্রার্থী রয়েছেন AKM মাহবুবুর রহমান এবং এর বাইরে আরও একজন প্রার্থী রয়েছেন তিনি ইসলামী ঐক্য জোটের। এখানে ভোট কেন্দ্র কিন্তু 101টি, এর মধ্যে ঝুঁকিপূর্ণ রয়েছে 46টি এবং সাধারণ ভোট কেন্দ্র রয়েছে 55টি। আর এই পৌরসভার আয়তন কিন্তু ৬,৯৫৬ বর্গ কিলোমিটার, অর্থাৎ এই আয়তন কিন্তু একটি সিটি কর্পোরেশনের মতোই কিন্তু এটির আয়তন অনেক বড় আর কি। সবশেষ আমরা এখানে আছি, আসলে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি কি দাঁড়ায় সেটি কিন্তু বগুড়া থেকে আমরা সরাসরি সাথেই জানিয়ে দেব। আর এই মুহূর্তে চট্টগ্রামের মিরের সরাইয়ে রয়েছেন আমাদের রিপোর্টার কমল দে, সরাসরি চলে যাচ্ছি তার কাছে সেখানকার নির্বাচনের খবরাখবর জানতে। 14 ঘন্টা পরে চট্টগ্রামে পৌরসভা নির্বাচন শুরু হবে। এক্ষেত্রে আমরা দেখেছি বিকেলের পর থেকে কিন্তু কেন্দ্রে নির্বাচন সামগ্রী পৌঁছে গেছে। আমি একটি বিষয় বলি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে গুরুত্বপূর্ণ অংশ চট্টগ্রাম, সেই অংশে 3টি পৌরসভা অবস্থান। এর মধ্যে আমরা দেখেছি চট্টগ্রামে মিরসরাকে বারোয়ারহাট, মিরেশ্বর এবং সীতাকুণ্ড, এই 3টি এলাকায় আমরা সকাল থেকে ঘুরে ঘুরে দেখছি প্রার্থীদের অবস্থা কেমন এবং নির্বাচনের আবহাওয়াটা কেমন। এক্ষেত্রে দেখেছি এই 3টি পৌরসভা কিছুটা শান্তিপূর্ণ পরিবেশ করছে, অর্থাৎ দুপুর থেকে যেহেতু গতকাল নির্বাচন প্রচারণা শেষ হয়েছে, তবে প্রার্থীরা কিন্তু ঘরে অবস্থান নেবে, তারা নিজ নিজ এলাকার অবস্থানে কিন্তু ভোটের যে মেকানিজম রয়েছে, কলা কৌশল রয়েছে শেষ মুহূর্তের, সেই কলা কৌশলটি তারা প্রয়োগের জন্য তারা পরিকল্পনা করে যাচ্ছেন। অপরদিকে আমরা কথা বলেছিলাম পুলিশ কর্মকর্তাদের সাথে, যেহেতু তারা বলছে এটি মহাসড়কের পাশে 3টি পৌরসভার অবস্থান এবং এছাড়া অন্যান্য যে এলাকাগুলি রয়েছে সেই কেন্দ্রভিত্তিক তারা 4 স্তরের নিরাপত্তা বলে গড়ে তুলতে চায়। তারা বলছে কেন্দ্রের যে নিরাপত্তা রয়েছে সেখানে ইনার সাইডে থাকবে পুলিশ এবং আনসার এবং আউটার সাইডে থেকে স্ট্যাকিং ফোর্স হিসেবে থাকবে বিজিবি এবং র্যাব। এক্ষেত্রে র্যাব এবং বিজিবি তারা স্ট্যাকিং ফোর্স হিসেবে এলাকায় টহল দিয়ে যাবে। অপরদিকে আমরা কথা বলেছিলাম প্রতিটি পৌরসভায় একজন করে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তারা তাৎক্ষণিক সামারি বিচার করার জন্য রয়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রয়েছে, আমরা দেখেছি সেখানের মধ্যে তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা সেটা পর্যবেক্ষণ করা যাবে। বলা যায় একদিকে এক উৎসবমুখর পরিবেশ, অপরদিকে টান উত্তেজনার মধ্য দিয়ে এই মহাসড়ক ভিত্তিক 3টি পৌরসভার নির্বাচন শেষ মুহূর্তের অবস্থান চলছে। এখন পর্যন্ত এই ছিল চট্টগ্রাম
চট্টগ্রামের সীতাকুণ্ড, মিরেশ্বরা এবং বারিয়ারহাট থেকে নির্বাচনের সর্বশেষ খবর। এখন আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। সজল। দর্শক, আপনারা যেমনটা দেখছিলেন, আসলে আগামীকাল দেশের বিভিন্ন জেলার পৌর এলাকাগুলোতে যে নির্বাচনী আমেজ, সেই চূড়ান্ত ভোটের হাওয়া নিয়ে আমাদের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন টাঙ্গাইল পৌরসভা থেকে ওমর ফারুক, বগুড়া পৌরসভা থেকে সালাউদ্দিন সুমন এবং চট্টগ্রামের মিরেশ্বরাই থেকে ছিলেন আমাদের সহকর্মী কমল দেব। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। নির্বাচন সুষ্ঠু হলে ফলাফল যাই হোক বিএনপি তা মেনে নেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এর আগে ডক্টর মঈন খানের নেতৃত্বে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে। বৈঠকে তারা দলের পক্ষ থেকে নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। পরে সাংবাদিকদের মঈন খান জানান, নির্বাচনের দিন পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নির্বাচন কমিশনের গৃহীত পদক্ষেপ এবং ফলাফল ঘোষণার প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে তারা নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলেছেন। যারা ভোটার রয়েছেন তারা যেন নিঃসংক চিত্তে এসে তাদের খুশি মতো তারা যাকে খুশি তারা ভোট দেখ, যাকে তারা যোগ্য প্রার্থী মনে করে তাকে ভোট দেখ, এবং ফলাফল যদি সেই ভিত্তিতে হয় এবং যদি ফলাফল যে রেজাল্ট শিট সেটা যদি কোনো নির্দেশে নির্ধারিত না হয় এবং সত্যিকার অর্থে যারা ভোট দিচ্ছে সেই ভোটারদের মতামতের ভিত্তিতে, ভোটের ভিত্তিতে যদি হয়, তাহলে আমরা যে কোনো ফলাফল আমরা স্বাগত জানাবো। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে রাজশাহী সহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগের প্রার্থীর প্রচারণায় হামলা সহ বিভিন্ন বিষয়ে উদ্বেগের কথা জানায় আওয়ামী লীগের প্রতিনিধি দলটি। পরে সাংবাদিকদের হানিফ অভিযোগ করেন, নির্বাচন কমিশন বিএনপির অসত্য অভিযোগ যাচাই না করেই নানা রকম পদক্ষেপ নেয় বিপাকে পড়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা। আমরা এখনো সন্দেহ পোষণ করছি, জাতি সন্দেহ পোষণ করছি যে বিএনপি শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনে থাকবেন কিনা। আমরা আশা করি যে বিএনপি শেষ মুহূর্তে নির্বাচনে থাকুক। গণতন্ত্রের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য বিএনপি একটা দায়িত্বশীল আচরণ করবেন, সেটা আমরা প্রত্যাশা করছি। নির্বাচন কমিশন এবার বিএনপির প্রতি একটু বেশি সদয় আচরণ করছে। নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে আচরণ করুক, এটা আমরা চাই, কিন্তু নিরপেক্ষতার প্রমাণ করার জন্য এই যে একজনের প্রতি সদয় আর একজনের প্রতি বিমাতসুলভ আচরণ করবে, এটা কারোর প্রত্যাশা নয়। পৌর নির্বাচনে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচন কমিশন যেভাবে চাইবে সেভাবেই কাজ করবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এছাড়া আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। নিরাপত্তার কোনো উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। আমাদের নিরাপত্তা বাহিনী সবাই নির্বাচন কমিশনের আওতায় রয়েছে। নির্বাচন কমিশন যেখানেই যেইভাবে চাচ্ছে আমাদের এই শান্তি রক্ষা বাহিনী বলেন, আমাদের এই ইশারা সবাই তাদের অধীনে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যতে বিমান বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। আর এজন্য বাহিনীর প্রত্যেক সদস্যকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে। সকালে যশোরে বাংলাদেশ বিমান বাহিনীর ৭২তম ফ্লাইট ক্যাডেট কোর্স ও বি অফিসার ক্যাডেট কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। আকাশে দৃষ্টিনন্দন ফ্লাইপাস্ট জানান দিল নতুন কর্মকর্তারা যুক্ত হলেন বিমান বাহিনীতে। যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে কমিশন পেলেন ৭৫ ফ্লাইট ক্যাডেট। রাষ্ট্রপতি কুচকাওয়াজের মধ্য দিয়ে শেষ হলো তাদের প্রশিক্ষণ। কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি যেমন সমৃদ্ধ হচ্ছে তেমনি শক্তিশালী হচ্ছে বিমান বাহিনী, শক্তিশালী হচ্ছে দেশের সশস্ত্র বাহিনী। আমি বিমান বাহিনী তথা দেশের স্বার্থকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে স্থান দিয়ে স্ব দায়িত্ব পালন করবার আহ্বান জানাচ্ছি। বিমান বাহিনীর সকল বিমান, যুদ্ধোপকরণ, যন্ত্রপাতি, সরঞ্জাম, অবকাঠামো সমূহ জাতীয় সম্পদ। এর সর্বোত্তম ব্যবহার ও সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা এটা আপনাদের একান্ত দায়িত্ব। শেখ হাসিনা বলেন, নতুন বিমান কর্মকর্তারা মুক্তিযুদ্ধের চেতনার উত্তরসূরি। বাংলাদেশের সংবিধানের প্রতি তাদের শ্রদ্ধাশীল থাকার নির্দেশনা দেন তিনি। আমরা সবসময় এটাই মনে করি যে পরমুখাপেক্ষী না, নিজের মর্যাদা নিয়ে মাথা তুলে আমরা দাঁড়াবো।
ইতিমধ্যে আমরা যে লক্ষ্য স্থির করেছি 2021 সালের মধ্যে বাংলাদেশকে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত করব। আমরা নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি, কিন্তু বাংলাদেশ বিজয়ী জাতি, বাঙালি জাতি বিজয়ী জাতি হিসেবে নিম্ন না, আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হব। 2041 সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। কুচকাওয়াজ শেষে প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারীদের পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলার আকাশ মুক্ত রাখার শপথ নেয়া নতুন বিমান সেনারা সর্বদাই প্রস্তুত থাকবেন দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে। নতুন বিমান কর্মকর্তাদের এমনটাই নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, বিজয়ী জাতি হিসেবে বাঙালির যে গৌরব তা অক্ষুণ্ণ রাখতে হবে। শাহ আলী জয়, সময় সংবাদ, যশোর। বাংলা সময় আরো থাকছে। সাভারে দুর্ঘটনায় শ্রমিক নিহত হওয়ার গুজবে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ। সিরাজগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় নিহত আরো 4। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসনের বিরূপ মন্তব্যের প্রতিবাদে গুলশান গোল চত্বরে অবস্থান কর্মসূচি এবং বেগম জিয়ার বাসভবন ঘেরাওয়ের চেষ্টা করেন মুক্তিযোদ্ধা প্রগতিশীল জোট সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার বাসভবনের কয়েকশো গজ সামনে দাঁড়িয়ে মানববন্ধন ও প্রতিবাদ র্যালি করেন বিক্ষোভকারীরা। এরপর তারা পুলিশের বাধা উপেক্ষা করে বেগম জিয়ার বাসার দিকে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের বাধার মুখে সেখানে অবস্থান কর্মসূচির মাধ্যমে বিক্ষোভ করেন তারা। ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভকারীরা বলেন, যুদ্ধাপরাধী দল জামায়াতকে সঙ্গে নিয়ে দেশের শীর্ষ এই রাজনৈতিক দলের নেতাকর্মীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের মৌলিক ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। বেগম খালেদা জিয়া এবং তার নেতৃবৃন্দ বিভিন্ন সময়ে অনেক মন্তব্য করেছেন, শহীদদের, শহীদ বুদ্ধিজীবীদের অপমান করছেন। বাংলাদেশের কোন শ্রেণী পেশার মানুষ নেয়নি। মুক্তিযুদ্ধের শহীদদেরকে অপমান করে, মুক্তিযুদ্ধের স্বীকৃত ইতিহাস অস্বীকার করে, স্বাধীনতার ঘোষণাপত্রকে চ্যালেঞ্জ করে যে বক্তব্য দিয়েছেন, আমরা তার তীব্র নিন্দা করছি। আমরা দাবি করছি খালেদা জিয়াকে এবং তার দলের লোকদেরকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে বিচার করতে হবে। রাজনীতি আপনারা করতে পারবেন না, যদি করতে হয় আপনাদেরকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলে সেটি বিবেচনা করবে জনগণ। আর যদি ক্ষমা না চায়, এই রাজনীতি তারা অব্যাহত রাখে, তাহলে সরকারকে বলবো, আহ্বান জানাবো যে রাষ্ট্রদ্রোহিতা এবং দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করে এদের বিচারের সম্মুখীন করা হোক। সাভারে বাইপাইল আব্দুল্লাহপুর সড়কে দুর্ঘটনায় শ্রমিক নিহত হওয়ার গুজবে সড়ক অবরোধ সহ যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে শ্রমিকরা। এই ঘটনার পর আশপাশের 4টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পুলিশ জানায়, সকাল 8টায় আশুলিয়ার জামগড়া এলাকায় পলমল পোশাক কারখানার সামনে বাইসাইকেল আরোহী 2 শ্রমিককে একটি লেগুনা চাপা দেয়। এ সময় আশপাশের অন্যান্য শ্রমিকরা লেগুনাটিকে আটকালেও চালক পালিয়ে যায়। পরে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত্যু হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়লে উত্তেজিত হয়ে ওঠে শ্রমিকরা। তারা সড়ক অবরোধ করে আশপাশের যানবাহনে ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে। সিরাজগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় 4 জন নিহত হয়েছেন। ভোরে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোরে কুয়াশার কারণে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কে একটি পেঁয়াজের ট্রাক উল্টে যায়। এ সময় স্থানীয়রা রাস্তায় ছড়ানো পেঁয়াজ কুড়ানোর সময় হাটিকুমরুল থেকে নাটোরগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে 4 জনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 2 জন মারা যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও 2 জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন। বাংলার সময় আরো থাকছে। শেরপুর আন্তজেলা বাস টার্মিনাল ভবন চালু হয়নি 7 বছরেও। অর্থের অভাব ও বাইপাস সড়কের নির্মাণ কাজ শেষ না হওয়ার অজুহাত পৌর কর্তৃপক্ষের। এখন থেকে চাকরির আবেদনে কোনো ধরনের ফি না নিতে সরকারি বেসরকারি সব ব্যাংকের প্রতি নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। কেন্দ্রীয় ব্যাংকের এমন ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন চাকরি প্রার্থীরা। তবে পর্যায়ক্রমে দেশের সব প্রতিষ্ঠানে তা বাস্তবায়নের দাবি তাদের। যদিও কৌশলগত কারণে ফি ছাড়া আবেদন কিংবা পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত বাস্তবায়ন কঠিন বলেই মনে করছেন ব্যাংকাররা। জুবায়ের ফয়সালের রিপোর্ট।
আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে পার্শ্ববর্তী অনেক দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে থাকলেও এখনও উদ্বেগের কারণ ক্রমবর্ধমান বেকারত্ব। দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় শিক্ষাজীবন শেষ করতে একজন শিক্ষার্থীর লেগে যায় কমপক্ষে 20 বছর। এ সময়ে শিক্ষা ব্যয় বহনের পাশাপাশি শিক্ষার্থীদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় চাকরির আবেদনে ব্যাংক ড্রাফট কিংবা পে অর্ডার পরিশোধের বিষয়টি। এমনই এক প্রেক্ষাপটে রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে আয়োজিত এক সেমিনারে চাকরির আবেদনে ফি না নিতে ব্যাংকগুলোর প্রতি নির্দেশ দেন গভর্নর। আমরা সেন্ট্রাল ব্যাংক থেকে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছি যে চাকরির জন্য আমাদের কোনো আবেদনকারীর কাছ থেকে চার্জ তারা দাবি করতে পারবে না। তারপরেও যদি করে আপনারা আমাদের দৃষ্টিতে আনবেন, সেই ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা দ্বিধা করব না। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় ব্যাংকের এমন ঘোষণায় খুশি চাকরি প্রার্থীরা। এবার অন্তত পরিবারের ওপর থেকে বাড়তি চাপ কমবে বলেই বিশ্বাস তাদের। আমরা তো বেকার, তো আমরা কোথা থেকে ইনকাম সোর্সটা আসবে? আমাদের পড়াশোনায় অনেক খরচ হচ্ছে। শেষ বয়সে এসে ফ্যামিলির কাছ থেকে টাকা নেওয়াটা অনেক কষ্টের। শুধু ব্যাংকের ক্ষেত্রে না, অন্যান্য সরকারি বা আরও যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে সেই ক্ষেত্রেই করলে স্টুডেন্টদের জন্য আরও ভালো হয়। তবে পরীক্ষার হল ভাড়া, প্রশ্নপত্র তৈরি সহ জনবল নিয়োগে প্রতিষ্ঠানগুলোকে নানা খাতে অর্থ ব্যয় করতে হয় বলেই ফি ছাড়া আবেদন গ্রহণ কঠিন, এমন মত ব্যাংকারদের। লক্ষ লক্ষ লোক চাকরি দরখাস্ত করে এবং তখন পরীক্ষা নিতে হয়, তো পরীক্ষা নিলে একটা বড় ধরনের খরচ রয়ে গেছে। সেটা হয়তো তার কমাতে পারে, কিন্তু একদম একেবারেই না নেওয়াটা বোধহয় হবে না। বাংলাদেশ অর্থনীতি সমিতির এক গবেষণা অনুযায়ী দেশে প্রতি বছর 22 লাখ মানুষ শ্রমবাজারে প্রবেশ করে, কিন্তু কাজ পায় মাত্র 7 লাখ, যা একটি দেশের সামগ্রিক উন্নয়নের পথে বিরাট বাধা বলেই মত বিশেষজ্ঞদের। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ ব্যাংকের বরিশাল শাখার কর্মকর্তারা। দুপুরে শহরে বাংলাদেশ ব্যাংক চত্বরে অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা একটি স্বতন্ত্র বেতন স্কেলের দাবি জানান। পাশাপাশি দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন তারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে নড়াইলে আলাদা 2টি মানহানির মামলা করা হয়েছে। সকালে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ জাকারিয়ার আদালতে মামলা 2টি দায়ের করেন শেখ জামাল জাতীয় স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক শেখ আশিক বিল্লাহ। পরে শুনানি গ্রহণ শেষে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলা 2টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। সম্প্রতি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও দলের সিনিয়র নেতা গয়েশ্বর চন্দ্র রায় দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে মন্তব্য করায় বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে বলে মামলার বিবরণীতে উল্লেখ করা হয়। মুক্তিযোদ্ধাদের নির্বোধ বলায় আমার মক্কেল সহ সারা দেশ জাতির সকলের অপমান হয়। তিনি একটি মানহানি মামলা করেছেন বেগম খালেদা জিয়া এবং গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেছেন। 7 বছর আগে শেরপুর শহরের আন্তজেলা বাস টার্মিনাল ভবনের নির্মাণ কাজ শেষ হলেও চালু হয়নি আজও। চালুর আগেই টার্মিনাল ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। পৌর কর্তৃপক্ষ বলছে প্রয়োজনীয় অর্থের অভাব ও বাইপাস সড়কের নির্মাণ কাজ শেষ না হয় টার্মিনালটি চালু করা যাচ্ছে না। তবে জেলা প্রশাসক বলছেন নতুন পৌর পরিষদ নির্বাচিত হয়ে আসলে অগ্রাধিকার ভিত্তিতে বাস টার্মিনাল চালু করা হবে। হোসেন আলীর ক্যামেরায় আরো জানাচ্ছেন হারুনুর রশিদ। যানজট নিরসন এবং পরিকল্পিত পরিবহন ব্যবস্থাপনা গড়ে তুলতে 2009 সালের 10 এপ্রিল শেরপুর শহরের অষ্টমীতলা এলাকায় 3 একর জমিতে আন্তজেলা বাস টার্মিনাল নির্মাণ কাজ শুরু হয়। এবছরই প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে টার্মিনাল ভবনের একতলার কাজ শেষ হয়, কিন্তু 7 বছর পেরোলেও এখনো এটি চালু হয়নি। আর চালুর আগেই টার্মিনাল ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। ভবন দখল করে চলছে আসবাবপত্র তৈরির কাজ। এখানে রয়েছে বিভিন্ন সংগঠনের অফিসও। এই বালু তুলে বেচা হাঁটতেছে, এই বিল্ডিং ফাটানোছে, কোনো কিছুই দেখতেছে না। কোটি কোটি টাকা সম্পদ এখন নষ্ট হয়ে পড়তেছে। দলিল শোনায় কয় কি মুখটা দেন, এবার আগামীতে আমরা টার্মিনাল করে হারাম করে না। আর টার্মিনালটি চালু না হওয়ায় বিপাকে রয়েছেন পরিবহন চালক ও মালিকরা। যানজট সৃষ্টি হইতেছে, শহরে টার্মিনাল থাকা সত্ত্বেও গাড়ি রাখতে হইতেছে বাইরে। এখানে আমি পরিবহন চালাতে খুব আমার হিমচিম হয়ে গেছে।
অতি শীঘ্রই আবার পৌরসভা টার্মিনালের দরকার। পৌর কর্তৃপক্ষ বলছে প্রয়োজনীয় অর্থের অভাবে টার্মিনালটির নির্মাণ কাজ শেষ করা যাচ্ছে না। তবে জেলা প্রশাসক জানালেন, নতুন পৌর পরিষদ নির্বাচিত হয়ে আসলে অগ্রাধিকার ভিত্তিতে বাস টার্মিনালটি চালু করা হবে। যে পর্যন্ত ফান্ড পাওয়া গেছে ওই পর্যন্ত এই কাজটা মোটামুটি হয়েছে, আর অবশিষ্ট ফান্ড না পাওয়ার জন্য অবশিষ্ট কাজটা কমপ্লিট করা হয় নাই। নবনির্বাচিত পৌর চেয়ারম্যান এবং কাউন্সিলরদের নিয়ে আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে লিগে অ্যাপ্রোচ রোডগুলি তৈরি করার টপ প্রায়োরিটিতে, এটা প্রথমেই আমরা এটা অ্যাড্রেস করব। শেরপুর শহর থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন প্রায় ৩ শতাধিক বাস চলাচল করে। হারুনুর রশিদ, সময় সংবাদ, শেরপুর। ঝিনাইদহে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪৫ জনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ। গতকাল শৈলকুপা উপজেলার কমলনগর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে 2 গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আশেপাশের এলাকায় অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় সকালে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তুজাম্বেল হক বাদী হয়ে কমলনগর ও আওধা গ্রামের অজ্ঞাত ৪৫ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। এদিকে সংঘর্ষে আহত 15 জন শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। কুমিল্লায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের 106তম শাখার উদ্বোধন করা হয়েছে। দুপুরে জেলার গোয়ালমারি বাজারে এই শাখার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হেদায়েতুল্লাহ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, এমডি মোহাম্মদ হাশেম চৌধুরী এবং গোয়ালমারি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ কাজী ওমর ফারুক। এ সময় একটি এটিএম বুথেরও উদ্বোধন করেন তারা। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কাল পৌর নির্বাচন, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। নিরাপত্তায় মাঠে থাকছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পর্যাপ্ত সদস্য। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে বিমান বাহিনীর প্রতিটি সদস্যকে। যশোরে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করায় গুলশানে বেগম জিয়ার কার্যালয়ের সামনে বিভিন্ন সংগঠনের অবস্থান। এবং ব্যাংকে চাকরির আবেদনের ক্ষেত্রে ব্যাংক ড্রাফট, পে অর্ডার বা কোনো ফি না নেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের। আদেশ অমান্য করলেই ব্যবস্থা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।